এই চ্যানেলে আমরা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 12-এর ফিজিক্স সাবজেক্টের প্রথম চ্যাপ্টার থেকে আলোচনা শুরু করেছি। তুমি যদি ক্লাস 12-এর ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপডেট পেয়ে থাকো, এবং তোমার বন্ধুদেরও শেয়ার করো যাতে তারা এই লকডাউনের সময় বাড়িতে বসেই প্রিপারেশন নিতে পারে। আর তুমি যদি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে এই চ্যানেলের আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। আজ আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সম্পর্কে আলোচনা করব। ধরা যাক কোনো একটা স্থানে প্লাস কিউ পরিমাণ আধান রাখা আছে, এটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে এই আধানের জন্য কি হবে, এর চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে, অর্থাৎ এর চতুর্দিকে যতটা জায়গা জুড়ে তড়িৎ ক্ষেত্র কাজ করবে সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। ধরা যাক এখান থেকে যদি আমরা বলি পি ডিস্টেন্সে কতটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ঠিক তেমনি কাজ করছে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধান আমাকে কল্পনা করতে হবে। এখন ওই একক ধনাত্মক আধানের জন্য এই কিউ পরিমাণ আধান কি পরিমাণ তার উপর বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। সোজা কথায় কোনো আধান তার চতুর্দিকে যে একটা যতটা জায়গা জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করতে থাকে বা করে থাকে সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এখন 1 কুলম আধান রাখলে বা একক আধান রাখলে সে যদি এফ পরিমাণ বল অনুভব করে তো সেটাকে আমরা কি বলতে পারি, ই। কিন্তু বাস্তবে হয় কি, এখানে যদি 1 কুলম আধান রাখা হয় তাহলে সে কি হতে পারে, এর উপর একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে, আবার এ তো এর উপর একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেই। সচরাচর হয় কি হয়, একে অপরের দ্বারা প্রভাবিত হয়। এই জন্য আমরা যখন তড়িৎ ক্ষেত্র লিখব ইটাকে আমরা এরকমভাবে লিখি যে এফ বাই কিউ জিরো। যদি এখানে 1 কুলমের পরিবর্তে যদি কিউ জিরো চার্জ রাখা হয় এবং এখানে লিমিট কিউ জিরো টেন্স টু জিরো, মানে কিউ জিরোর মানটা যদি প্রায় জিরোর কাছাকাছি হয় তখন সে যে পরিমাণ বল অনুভব করবে, সেটা আকর্ষণীয় হোক বা বিকর্ষণীয় হোক, সেটা হলো ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র। ধরা যাক এরকম একটা বস্তুর মধ্যে প্লাস কিউ আধান রাখা আছে এবং এই বস্তুটার থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দুতে পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র কতটা হয় সেটা নির্ণয় করব। এই পি বিন্দুতে যদি আমরা একটা একক ধনাত্মক আধান কল্পনা করি তাহলে তার উপর যে পরিমাণ বল কাজ করবে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, ই সমান কুলম্বের সূত্র অনুসারে কত না 1/4πε0, এটা হচ্ছে কিউ, আর এটা 1 কুলম রেখেছি মানে 1 বা নিচে দুজনাকার দূরত্ব হচ্ছে আর স্কোয়ার। তাহলে এটি হচ্ছে কি আমার ইলেকট্রিক ফিল্ড, এটাকে আমরা Q/4πε0 আর স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 1 কুলম আধানের জন্য। এখন এখানেই যদি আমরা ছোট কিউ পরিমাণ আধান রাখি তখন তার উপর বল কতটা কাজ করবে না, এফ সমান 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখন এই Q/4πε0টাকে যদি আমরা আলাদা আকারে লিখি, আর বাকি পড়ে রইল কত, বাই ইন্টু 1/r², আর বাকি রইল কিউ। তাহলে এই অংশটাই হচ্ছে কি ই এর সঙ্গে সমান, তাহলে এটাকে কত লেখা যেতে পারে, ই কিউ। তাহলে আমাদের যে তড়িৎ ক্ষেত্র যেটা এলো যে এফ সমান আমরা ই ইন্টু কিউ আকারে লিখতে পারি, এফ সমান ই কিউ। এটাকে যদি বলি এর আমরা মাত্রা কত হবে বের করতে চাইছি, এর মাত্রা কত, তাহলে মাত্রার জন্য আমরা কত লিখব তড়িৎ ক্ষেত্রের, না তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দিয়ে প্রকাশ করছি, ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সেটা এফ বাই কিউ। তাহলে এর মাত্রা করতে গেলে কত হবে, ই এর মাত্রা সমান এফ এর মাত্রা, এফ মানে ফোর্স, সেটা mL(T⁻²), আর কিউ এর জন্য হচ্ছে কত, আইটি। তাহলে এই দুটোকে একসঙ্গে দিয়ে আমাদের mL(T⁻³ I⁻⁻1), এটা হচ্ছে এর মাত্রা। আমরা যদি এর এককের কথা বলি, একক এসআই একক যেমন হয়, উপরের জন্য হচ্ছে নিউটন আর নিচে
চার্জ আছে তার জন্য কি হবে নিউটন মিটার। আর যদি আমরা বলি সিজিএস একক দেখব, তাহলে সিজিএস একক করলে কি হবে না ইএসইউ পার সেন্টিমিটার। এখন এই এসআই একক যেটা আমরা লিখেছি নিউটন পার মিটার, এটাকে আমরা একটু এটা ভুল লেখা হয়েছে, এটা নিউটন পার কুলম হবে, যেহেতু নিচে চার্জ আছে। আর এটা হচ্ছে নিউটন পার, এটা হবে ডাইন পার ইএসইউ, দুটোর মধ্যে একটু ভুল হয়েছে। এই যে নিউটন পার কুলম আছে, এই নিউটন পার কুলমটাকে আমরা একটু অন্য টাইপের লিখতে পারি। কেমন না, উপরে যদি মিটার দিয়ে গুণ করি আর নিচের মিটার দিয়ে গুণ করি, তাহলে উপরে কি ছিল ফোর্স, তার সঙ্গে আবার মিটার গুণ মানে ডিসপ্লেসমেন্ট, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত ওয়ার্ক বাই নিচে সি মানে হচ্ছে কি ছিল আধান, আধানের জন্য হচ্ছে আমার কত আইটি, ইন্টু এটার জন্য কত হবে মিটার। এখন যদি আমরা এইচ সমান আর স্কোয়ার আরটি কথা ভাবি, তাহলে এটাকে একটু ঘুরিয়ে লিখলে কত হবে আই আর সমান হচ্ছে ভি, তাহলে আই ভি ইন্টু টি। এখন এইচ বাই এদিক থেকে যেটা হবে আমার আইটি, আই ইন্টু টাইম, সেটা কত আসছে আমার ভি। তাহলে এখান থেকে আমরা যদি দেখি এইচ মানে ওয়ার্ক, ওয়ার্ক এখানে আই ইন্টু টি, এখানেও টাইম, তাহলে আই টি ইন্টু এটাকে 1/m আকারে লিখতে পারি। এটা মানে কি হচ্ছে ভি ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে ভি বাই এম। তাহলে এমকেএস এককে আমরা যে তড়িৎ ক্ষেত্রের মাত্রাটা ভি বাই এম বা ভোল্টেজ পার মিটার এককেও লিখতে পারি। এখন ই এর যে মানটা আসছে আমাদের না কিউ আধান যদি রাখা হয় তার জন্য যেটা কত হবে না কিউ বাই 4πε0 আর স্কোয়ার, এটা হচ্ছে আধান। এটাকে যদি আমরা কিউ আর 4πε0 এটাকে ধ্রুবক রাখি, তাহলে ই প্রপোর্শনাল 1/r² আকারে আসবে। যদি আমরা দুটো গ্রাফে প্লট করি এটাকে, একদিকে হচ্ছে ই, একদিকে 1/r², আর একটা হচ্ছে ই, আর একদিকে হচ্ছে r²। এখন 1/r² এই গ্রাফটার ক্ষেত্রে যদি আমরা ই প্রপোর্শনাল দেখেছি 1/r², তাহলে এখন 1/r²টাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে ই প্রপোর্শনাল কী হবে এক্স, মানে একটা বাড়লে অপরটা কী হচ্ছে সমানুপাতিক হারে বাড়ছে। তাহলে এইটার জন্য গ্রাফটা কেমন হবে, এই দিক এরকম স্ট্রেট লাইন বরাবর হবে। কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে না আর যদি বাড়ে তাহলে ই এর মানটা কি হবে কমতে থাকবে r² টার্ম হিসাবে, তাহলে একটা বাড়লে একটা কমবে, তাহলে এক্ষেত্রে কি হবে এরকম টাইপের হবে, একটা পরাবৃত্ত টাইপের হতে থাকবে। তাহলে এটি গেল গ্রাফ। তড়িৎ বলরেখা জিনিসটা কি, ধরা যাক এই জায়গার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে, এখানে যদি একটা একক ধনাত্মক আধান রাখা হয় তাহলে সে যেই দিক বরাবর মুভ করবে বা যে দিক বরাবর যে পথে গমন করবে সেটাকে বলা হবে কি তড়িৎ বলরেখা। বাস্তবে এমনিতে এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা কাল্পনিক রেখা, এদের বাস্তব কোনো অস্তিত্ব কিন্তু নেই, তবুও এদের বেশ কিছু ধর্ম রয়েছে। ধর্মটা কেমন না তড়িৎ বলরেখা সবসময় কি হয়ে থাকে প্লাস আধান থেকে উৎপন্ন হয়ে মাইনাস আধানে শেষ হয়, মানে প্লাস থেকে মাইনাসের দিকে এরকমভাবে যেতে থাকে, প্লাস থেকে মাইনাসের দিকে। এখন কোনো জায়গায় যদি শুধুমাত্র প্লাস আধান রাখা থাকে তাহলে কি হবে না সেই জায়গার থেকে তড়িৎ বলরেখা কাল্পনিক রেখা কি হবে শুধু নির্গিত হয়ে অসীম দূর পর্যন্ত বিস্তৃত হবে। ঠিক তেমনি যদি একটা মাইনাস আধান কোনো জায়গায় রাখা হয়ে থাকে অসীম দূরত্ব থেকে কি হবে না বলরেখা ওই জায়গায় এসে প্রবেশ করতে থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে তড়িৎ বলরেখাগুলো, এই যে বলরেখার কথা বলেছি এরা প্রত্যেকে কি হয়ে থাকে একে অপরকে বিকর্ষণ করে, এবং বিকর্ষণ করার জন্য কি হয়ে থাকে সবসময় দেখা যায় যে একটু দূরবর্তী স্থানে এরা অবস্থান করে, এবং এরা অনেকটা কি হয়ে থাকে স্থিতিস্থাপক টান করা সুতোর মতো হয়ে থাকে, এবং অনুদৈর্ঘ্য বরাবর এরা সংকুচিত হওয়ার চেষ্টা করে, যার ফলে কি হয়ে থাকে না
বিপরীত বলরেখার এই ধর্মের সাহায্যের জন্য বিপরীত প্রকৃতির আধানের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। দ্বিতীয় কথা হলো যে তড়িৎ বলরেখা যেগুলো তৈরি হয়েছে কোনো একটা জায়গা থেকে শুরু হলো প্লাস থেকে কোনো একটা জায়গা মাইনাসে গিয়ে ঢুকছে, কখনো এরকম হবে না যে একটার সঙ্গে একটা এরকমভাবে ছেদ করবে না। কেন ছেদ করবে না? ধরা যাক না তড়িৎ বলরেখা, দুটো বলরেখা কোনো একটা বিন্দুতে ছেদ করলো, এই জায়গাতে এই একটা বলরেখা, এই একটা বলরেখা, এই বিন্দুতে ছেদ করলে এর অভিমুখটা কি হবে? এই স্পর্শক বরাবর হবে। এর অভিমুখটা কি হবে? এই স্পর্শক বরাবর হবে। তাহলে একই বিন্দুতে কি হবে? দুটো অভিমুখ থাকবে তড়িৎ ক্ষেত্রের, যেটা কখনো বাস্তবে কি হয়েছে? সম্ভব নয়। একটা পরিবাহী পদার্থ, একটা পরিবাহীর মধ্যে যদি আধান থাকে তাহলে আমরা জানি সেই আধান কি হয়ে থাকে? পরিবাহীর উপরে পৃষ্ঠে অবস্থান করে। তাহলে উপরে পৃষ্ঠে অবস্থান করার জন্য সেক্ষেত্রে তার ক্ষেত্রে যে তড়িৎ বলরেখাগুলো হবে সেগুলো কি হবে না উপর দিক বরাবর বেরোবে, সবসময় উপর থেকে বেরাবে। এর ভিতরের মধ্যে কোনোরূপ কোনো তড়িৎ বলরেখা কি হবে? থাকবে না, বা তড়িৎ বলরেখা থাকা সম্ভবও নয়। আর যেটা হচ্ছে যে প্রত্যেক তড়িৎ বলরেখার দুই প্রান্তে সমপরিমাণ আধান থাকে, মানে এখানে প্লাস যতটা থাকবে আর যে জায়গায় ঢুকছে মাইনাস ঠিক সেই পরিমাণ আধান এখানেও থাকবে। এখানেও যদি 10 কুলম থাকে এখানেও কত থাকবে? 10 কুলম আধানই কিন্তু থাকবে। এইগুলো হচ্ছে বিশেষ তড়িৎ বলরেখার ধর্ম। তড়িৎ বলরেখা যদি এমন হয় দুটো প্লাস আধানকে পাশাপাশি রেখে দেওয়া হয় তাহলে কি হবে? আমরা দেখলাম যে প্লাস আধান থেকে কি হয়? তড়িৎ বলরেখা বের হতে থাকে। তাহলে এটার থেকেও কি হবে? বেরবে। এদিক থেকেও কি হবে? বের হতে থাকবে। এবং এটা এমনভাবে বেরাবে যেহেতু এরা পরস্পর প্লাস প্লাসকে বিকর্ষণ করে, তাহলে এই জায়গাগুলো এরকমভাবে বেরাবে, এই জায়গাগুলো এরকম, আর এই দিকে এরকমভাবে বের হতে থাকবে তড়িৎ বলরেখা। এর ক্ষেত্রেও হবে, এদিকেও হবে, এদিকেও হবে। এই মাঝের যে অংশটা হবে সেটা কি হবে? সবসময় উদাসীন অঞ্চল হবে, ওই জায়গাতে কোনোরূপ কোনো তড়িৎ বলরেখা থাকবে না, ওটাকে নিরপেক্ষ অঞ্চল বলা হয়ে থাকে। এমনও হতে পারে যে ধরা যাক একটা পাত, দুটো পাত নেওয়া হয়েছে, পাথের উপরের অংশটাকে সমান প্লাস আধানে এবং নিচের অংশটাকে সমান মাইনাস আধানে আহিত করা হয়েছে। তাহলে এর ক্ষেত্রেও কি হবে? তড়িৎ বলরেখা কাজ করবে, সেটা কি উপর থেকে নিচ বরাবর, এবং উপর থেকে নিচ বরাবর হওয়ার জন্য এর মাঝের অংশে যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটা কি হবে? সুষম তড়িৎ ক্ষেত্র হবে। পাশ দিকের গুলো একটু বাঁকবে, কিন্তু মাঝের অংশে যে তড়িৎ ক্ষেত্র সেটা কি হবে? একটা সুষম তড়িৎ ক্ষেত্র হিসাবে কাজ করবে। একটি আহিত পরিবাহীর নিকট বিন্দুতে কতটা তড়িৎ প্রাবল্য কাজ করে সেটা আমরা নির্ণয় করতে পারি। ধরা যাক এটা একটা গোলাকার পরিবাহী, তার মধ্যে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে এবং এর ব্যাসার্ধ হচ্ছে আর। এই পরিবাহীর ঠিক বাইরে পি বিন্দুতে, সেটা এর কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত, ওই বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাইছি বা তড়িৎ প্রাবল্য কতটা হবে সেটা নির্ণয় করতে চাইছি। এখন এর যদি আমরা আধান বণ্টন দেখি, সিগমার মানটা কত হবে? কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে এর মধ্যে কতটা আধান রয়েছে? না কিউ সমান সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার হলো। তাহলে পি বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয়, পি বিন্দুতে কি করতে হবে? আমাদেরকে একটা 1 কুলম বা একক আধান কল্পনা করতে হবে। ওই একক আধানের জন্য বা একক আধান যতটা বল অনুভব করবে সেটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে সেই তড়িৎ প্রাবল্যটা যদি ই হয়, ই সমান কত হবে? না আমরা যদি ধরে নিই এটা বায়ু মাধ্যমে অবস্থিত, তাহলে 1/4πε0 কিউ ইন্টু এই জায়গায় হচ্ছে 1 বাই এর দূরত্বটা হচ্ছে কত? আর স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিউ বাই 4πε0 আর স্কোয়ার। এখন যদি এই পি বিন্দুটা পরিবাহীর খুব কাছে হয়, কাছে মানে হচ্ছে এই সারফেসের গায়েই হয়, তাহলে আমরা বলতে পারি কি যে আর অ্যাপ্রক্সিমেটলি আর এর সঙ্গে সমান। একবার আমরা পরিবাহীর কাছেই ধরছি, তাহলে এটা কত হবে? না কিউ বাই 4πε0 ইন্টু কত হবে? আর স্কোয়ার হবে। এখন কিউ এর মানটা যদি আমরা বসাই তাহলে সিগমা ইন্টু 4 আর স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার।
কাটাকাটি করার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সিগমা বাই এপসাইলন জিরো। এটা বায়ু মাধ্যমে হলো, যদি অন্য কোনো মাধ্যম থাকতো তার পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে দিত কে, তাহলে তখনই ই এর মানটা এখানে আমরা ই বাই কে সিগমা জিরো আকারে লিখতাম, সেটার ক্ষেত্রে একই রকম হতো। এই গেল আমার পরিবাহীর কোনো নিকট বিন্দুতে তড়িৎ প্রাবল্য কতটা হবে, সেটা হচ্ছে সিগমা বাই কে এপসাইলন জিরোর সঙ্গে সমান। তড়িৎ বলরেখার সংখ্যা, না কোনো একটা আহিত পরিবাহীর পৃষ্ঠ থেকে কত সংখ্যক তড়িৎ বলরেখা বের হবে সেটা বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। ধরা যাক এটা একটা আহিত পরিবাহী যার ব্যাসার্ধ হচ্ছে আর, আর একে কিউ আধানে আহিত করা হয়েছে এবং এ বায়ু মাধ্যমে রাখা আছে যার তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন জিরো। তাহলে এখান থেকে যে পরিমাণ বলরেখা বেরাবে সেটাকে যদি আমরা এন বলি, এন সমান হচ্ছে কত না মোট চার্জ কতটা কিউ বাই ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কিউ বাই এপসাইলন জিরো। এখন এই যে মোট তড়িৎ বলরেখাটা সেটা কি হয়েছে, এর যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা কত না এরিয়া যদি বলি আমরা 4πr², সেটা 4πr² তলের উপর কি হবে লম্বভাবে বেরিয়ে যাবে। আমরা জানি কোনো একটা পরিবাহীর উপরে কি হয়ে থাকে তড়িৎ বলরেখাগুলো সবসময় লম্বভাবে নির্গত হয়। তাহলে এটা যদি বের করা হয় যে 4πr² এর মধ্য দিয়ে কি হচ্ছে n সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত নির্গত হচ্ছে n বাই 4πr²। তাহলে এই মানটা যদি আমরা বসাই n এর মানটা উপর থেকে, সেটা কত না কিউ বাই এপসাইলন জিরো বাই 4πr²। তাহলে এটা কত আসছে না কিউ বাই 4π এপসাইলন জিরো ইন্টু r²। এটাই কি ই, এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ কোনো একটা পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হয়ে যায় সেটাই হচ্ছে ওই পরিবাহীর তড়িৎ ক্ষেত্রের মান। তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল কি, যদি এমন হয় যে দুটো সম পরিমাণ আধান, একটা প্লাস কিউ কিন্তু বিপরীতধর্মী, অপরটা হচ্ছে মাইনাস কিউ, যদি একটা ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে, এই ক্ষুদ্র দূরত্বটা যদি আমরা 2l ধরি, তখন যে সংস্থাটা তৈরি হয় তাকে আমরা ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু বলে থাকি। এই তড়িৎ দ্বিমেরুর একটা দ্বিমেরু ভ্রামক বলে রাশি হয়। তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। পি মানে কি, ভ্রামক মানে হলো যে তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা আধান এবং দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব গুণ করে দিলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের অভিমুখ সবসময় কোন দিকে কাজ করে, এর একটা অভিমুখ রয়েছে, সব সময় মাইনাসের থেকে প্লাসের দিকে কাজ করে। তাহলে পি এর মানও রয়েছে আবার অভিমুখও রয়েছে। তাহলে পি একটা কী রাশি, ভেক্টর রাশি। তাহলে পিকে যদি আমরা ভেক্টর আকারে লিখি, তাহলে উপরে 2 আর কিউ এই দুটোকে বাদ দিয়ে বাকি পড়ে রইল কে এল। তাহলে এল হচ্ছে কি একটা ভেক্টর রাশি। তাহলে তড়িৎ দ্বিমেরু একটা ভেক্টর রাশি হিসেবে প্রকাশ করতে পারি, সেটা পি সমান হচ্ছে 2ql। এর আবার আমরা যদি এককের কথা বলি, একক কি হবে না আমরা এসআই এককের কথাই বলি। এসআই একক হচ্ছে কুলম চার্জের জন্য, আর দৈর্ঘ্যের জন্য হচ্ছে কি মিটার। যদি এর মাত্রার কথা বলি, একটা মাত্রাও হবে, মাত্রা কত আধানের জন্য একটা মাত্রা, এল এর জন্য একটা মাত্রা। তাহলে পি এর যে মাত্রা হবে সেটা কত না, প্রথমে আমরা এল এর জন্য লিখি এল, আর কিউ এর জন্য হচ্ছে কত আইটি। তাহলে এল আইটি এটি হচ্ছে এর মাত্রা। এই গেল আমাদের দ্বিমেরু ভ্রামক।
তড়িৎ দ্বিমেরু যেহেতু এটা একটা প্লাস এবং একটা মাইনাস আধান রয়েছে এবং এই আধানের জন্য কি হবে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, তার জন্য একটা তড়িৎ প্রাবল্য থাকবে এবং তার বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকম তড়িৎ প্রাবল্য কাজ করবে। ধরা যাক এরকমই আমরা একটা ডাইপোল নিয়েছি যেটা মাইনাস কিউ এবং প্লাস কিউ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। আমরা অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর কথা নিচ্ছি। অক্ষ মানে এই দুটো বিন্দু যোগ করে দিলে যে সরল রেখা পাওয়া যাবে সেটা হচ্ছে অক্ষ। এই পি বিন্দু নিয়েছি, পি বিন্দুতে আমরা কতটা প্রাবল্য হবে সেটা বের করতে চাইছি। পি বিন্দুটা এদের যে মাঝ বিন্দু, এটা যদি 12 ডিস্টেন্স হয় তাহলে মাঝ বিন্দু হচ্ছে এল, সেই মাঝ বিন্দু থেকে আর ডিস্টেন্স দূরে অবস্থিত। তাহলে আর ডিস্টেন্স দূর যদি হয় তাহলে এইটুকু ডিস্টেন্সটা কত, এই পুরোটা আর, এইটুকু এল, তাহলে এটা হচ্ছে কত না আর মাইনাস এল। আর এই পুরো ডিস্টেন্সটা কত নিচ বরাবর, যদি এখান থেকে এটা দেখি আমরা, সেটা কত হচ্ছে না এই পুরোটা হচ্ছে আর, আর এইটুকু এল, তাহলে এটা হচ্ছে আর প্লাস এল। আমরা বের করতে চাইছি পি বিন্দুতে কতটা প্রাবল্য। তাহলে পি বিন্দুতে প্রাবল্য মানে পি বিন্দুতে আমাকে একটা কী করতে হবে, একক ধনাত্মক আধান কল্পনা করতে হবে। তাহলে একক ধনাত্মক আধান কল্পনা করলে সেই আধানের জন্য এই প্লাস কিউ, এখানে যদি একটা প্লাস আধান রাখি সে একে কী করবে, বিকর্ষণ করবে, তাহলে এই দিক বরাবর একটা বল কাজ করবে। ধরা যাক এই প্লাস কিউ আধানের জন্য এই জায়গাতে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে, সেটা হচ্ছে কি E1 বা তড়িৎ প্রাবল্য। ঠিক তেমনি এখানে প্লাস কিউ রাখলে মাইনাসের জন্য কি হবে, প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, তাহলে এই দিক বরাবর একটা কি করবে, তড়িৎ ক্ষেত্র কাজ করবে, সেটা হচ্ছে E2। এখন E1টা যদি আমরা লিখি, পি বিন্দুতে প্লাস কিউ এর জন্য প্রাবল্য সমান E1 বলছি, তাহলে E1 এর মানটা কত হবে, যদি আমরা ভেক্টর টার্ম হিসাবে লিখি না এই দুটোর মধ্যে আধানের গুণফল, সেটা কত কিউ ইন্টু 1 বাই 4 পাই এপসাইলন 0। এদের দূরত্ব কত, এই জায়গা থেকে এই ডিস্টেন্সের দূরত্ব, না সেটা আমরা এটা একটু ভুল লিখে গেছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আর মাইনাস এল। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি, আর মাইনাস এল তার হোল স্কোয়ার। কোন দিক বরাবর কাজ করবে না, এটা যদি বি হয়, এটা পি হয়, তাহলে বি থেকে পি অভিমুখ বরাবরই কাজ করবে। ঠিক তেমনি পি বিন্দুতে মাইনাস কিউ এর জন্য প্রাবল্য E2 হলে, যদি E2 হয় তাহলে E2 এর মানটা কত হবে, এটাকেও যদি আমরা ভেক্টর টার্মে লিখি তাহলে এই যে মাইনাস আর এখানে একটা প্লাস আধান, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0, এদের ডিস্টেন্স কত হচ্ছে, দূরত্ব না আর প্লাস এল, এই যে ডিস্টেন্সটা আমরা বের করেছি আর প্লাস এল। এটা কোন দিক বরাবর কাজ করবে না একে কী করবে, প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, তাহলে এটা পি থেকে এ বরাবর কাজ করবে। এখন যদি আমরা দুটো মান দেখি E1 আর E2, কে বড় কে ছোট, না এর মানটা হচ্ছে বেশি হরটা, আর এর হরটা হচ্ছে কি কম, তাহলে অবশ্যই E2টা বেশি, E2 গ্রেটার দেন E1। তাহলে এই দিক বরাবর কি হচ্ছে, সরি ভুল হলো, E2টা হচ্ছে কম, কারণ E2র হর বেশি আছে, তাহলে E2 থেকে কে বড়, E1 বড়। তাহলে এই বিন্দুতে একটা লব্ধি বল কাজ করবে, সেটাকে যদি আমরা E বলি তাহলে E সমান কত হবে না E1 মাইনাস E2। এখন মানগুলো যদি আমরা বসাই, E1 এর মান কত না কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর মাইনাস এল তার হোল স্কোয়ার, আর এই দিক থেকে এটা কত না কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর প্লাস এল তার হোল স্কোয়ার। আমরা যদি কিউ বাই 4 পাই এপসাইলন 0টা
এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার হোল স্কোয়ার হবে। যদি আমরা সিম্পলিফিকেশন করি এটারই, তাহলে এটা এরকম আসবে আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার আর আর প্লাস এল তার হোল স্কোয়ার, এরকম আসবে। উপরে যেটা এসছে আমার 4ab সূত্র, সেটা কিউ বাই 4πε0, 4ab মানে 4rl, আর নিচেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ারের সূত্র, তো এটা আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন ডাইপোল মুভমেন্ট পি সমান কত হয় না 2L3 আমরা দেখিয়েছি, তাহলে এই অংশটাকে যদি আমরা 2L3 আকারে লিখে দিই, তাহলে বাকি কত করে রইল 2Q পড়ে রইল। আর 4πε0টাকে আমরা এরকমভাবে লিখছি, 4πε0 যেমন লেখা আছে রইল আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে 2L3টাকে আমরা পি হিসাবে লিখতে পারি, আর 2Qটা আগে লিখে দিই, তাহলে 2Q পি বাই এখানে আর কিউ থাকছে না, কারণ শুধু আর থাকছে, এটা আর হবে। তাহলে এই অংশটাই কত হবে না 2rp বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হচ্ছে মান। যদি আমাকে বলে দেয় যে আর এর যে মান সেটা এল এর থেকে অনেক বড় যদি হয়, তাহলে আমরা এখান থেকে এলটাকে কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। তাহলে এলকে নেগলেক্ট করলে এর মানটা কত আসবে না 2rp বাই 4πε0 আর টু দি পাওয়ার 4, এটা হবে 2p বাই 4πε0 ইন্টু আর কিউ, এটি। তাহলে এটা গেল অক্ষের উপর অবস্থিত কোনো ডাইপোলের জন্য, অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র কতটা কাজ করবে। তড়িৎ দ্বিমেরুর লম্ব সমাদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে বা তড়িৎ প্রাবল্য কতটা হবে সেটা আমরা বের করতে পারি। ধরা যাক এটা একটা ডাইপোল, যার এটা মাইনাস এটা প্লাস, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 12। এর সমদ্বিখণ্ডক মনের মাঝখানে মনে এই জায়গা থেকে এল ডিস্টেন্স দূরে পি বিন্দুতে আমার কতটা তড়িৎ প্রাবল্য হবে সেটা বের করতে চাইছি। তাহলে এটা হচ্ছে পি বিন্দু, ধরে নিচ্ছি আমরা এটা আমার সমদ্বিখণ্ডক থেকে মানে মাঝ বিন্দু থেকে আর ডিস্টেন্স দূরে অবস্থিত। তাহলে এটা আর, এটা হচ্ছে এর অর্ধেক এল, তাহলে এর ডিস্টেন্সটা কত আমাদের √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এইটারও √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এইটারও √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখন পি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে, মানে যদি আমরা পি বিন্দুতে একটা ধনাত্মক আধান রাখি তাহলে সে কতটা বল অনুভব করবে সেটাই হচ্ছে প্রাবল্য। তাহলে এই জায়গায় যদি ধনাত্মক আধান রাখি, দেখি এই ধনাত্মক পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে, তাহলে এই দিক বরাবর একটা কাজ করবে, এটাকে আমরা E2 বললাম। আর এখানে যদি ধনাত্মক রাখি, এই ধনাত্মক এই ঋণাত্মককে কি করবে আকর্ষণ করবে, তাহলে এটাকে আমরা বললাম E1, এই দিক বরাবর কাজ করবে। এগুলোকে যদি আমরা উপাংশে ভাঙি, যদি আমরা ধরে নিই এটা থিটা, তাহলে কি হবে এটাও থিটা, এই দুটো ত্রিভুজ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ।
তাহলে যদি থিটা হয় তাহলে এই উপাংশের জন্য এর এই দিক বরাবর দুটো উপাংশ থাকবে। এই ই টুটার এই অংশটাকে আমরা কি বলবো? থিটা অংশ, কারণ এটার সঙ্গে এর কোণ, তাহলে এর এই দিক বরাবর একটা উপাংশ কাজ করবে, সেটা হচ্ছে E2 সাইন থিটা, আর ঠিক এই দিক বরাবর একটা কাজ করবে, সেটা E2 কস থিটা। আবার U1টা যদি আমরা দেখি, U1 এর এই কোণটা যদি থিটা হয়, এর এই কোণটাও থিটা, তাহলে এর এই দিক বরাবর যে উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে কত? এই দিক বরাবর একটা কাজ করবে, তাহলে এই দিক বরাবর কাজ করবে সেটা হচ্ছে E1 cos থিটা, আর এই দিক বরাবর একটা কাজ করবে সেটা হচ্ছে E1 sin থিটা। দুটো উপাংশ আরেকবার দেখে নিই আমরা। E1 এর জন্য এদিক বরাবর যেহেতু থিটাটা এদিকে আছে, এদিক বরাবর কাজ করবে সেটা E1 cos থিটা, আর নিচ বরাবর করবে E1 sin থিটা। তাহলে আমরা পি বিন্দুতে উপর নিচে যদি দুটো উপাংশ দেখি, একটা হচ্ছে E2 sin থিটা, নিচে হচ্ছে E1 sin থিটা। তাহলে E2 sin থিটা আর E1 sin থিটাটা কি হয়ে যাবে? এটা ব্যালেন্স হয়ে যাবে, মানে একে অপরকে কি করবে দেবে? ব্যালেন্স করে দেবে। তাহলে ওইটার জন্য কোনো তড়িৎ ক্ষেত্র আমাদের কাজ করছে না। তাহলে মূল যে তড়িৎ ক্ষেত্র আসছে সেটা কোন দিক বরাবর? এই দিক বরাবর। সেই এই দিক বরাবর সেটাকে যদি আমরা ই বলি, তাহলে মোট দুটো অংশ যোগ হচ্ছে, একটা হচ্ছে E1 cos থিটা, আর একটা হচ্ছে E2 cos থিটা। এখন E1ই হোক বা E2ই হোক, E1 আর E2 দুটোর মানই সমান, কারণ কি এদের দূরত্ব সমান, আধানগুলোও সমান। সেটা কত হচ্ছে না Q/4πε0 ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার। ডিস্টেন্স কত রয়েছে এর মধ্যে? না r² প্লাস l² তার রুট, সেটার আবার স্কোয়ার। তাহলে এটা আসছে কত না Q/4πε0 1/r² প্লাস l²। cos থিটার মান কত আসছে? যদি আমরা cos থিটা টার্মটা দেখি, এই ত্রিভুজটার থেকে এটা হচ্ছে r, এটা l, তাহলে এই কোণটা যদি থিটা হয়, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি মানে l, আর অতিভুজটা হচ্ছে √r² প্লাস l²। এই মানগুলো যদি আমরা উপরে বসাই, তাহলে ই এর মান কত এলো? E1 সমান E2, তাহলে এটা 2E1 cos থিটা আকারে আমরা লিখতে পারি। তাহলে 2E1 এর মান কত না Q/4πε0 r² প্লাস l² ইন্টু cos থিটার মান কত? L/√r² প্লাস l²। তাহলে পুরোটা লিখলে কত আসছে? উপরে আমরা লিখে দিলাম 2L3 4πε0 r² প্লাস l² হোল টু দি পাওয়ার কত আসছে? এটা হাফ আর এটা 1, মানে 3/2। আবার যদি আমরা এরকম দেখি যে ডাইপোল মোমেন্ট P সমান হচ্ছে কত? 2L3, তাহলে এর জায়গায় কত লিখতে পারি? আমরা P লিখতে পারি P/4πε0 r² প্লাস l² হোল টু দি পাওয়ার 3/2। এটাকে ভেক্টর ফর্মে লিখলে, যেহেতু আমরা দেখিয়েছি যে P হচ্ছে ভেক্টর, তাহলে এর উপর মাথায় ভেক্টর দেবো আমরা। এটা 4πε0 r² প্লাস l² হোল টু দি পাওয়ার 3/2। এখানেও যদি এমনটা হয় যে আরটা এল এর থেকে খুব বড়, মানে যে ডিস্টেন্সটা বলেছি আমরা সেটা হচ্ছে খুব বেশি, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা এলকে কি করতে পারি? নেগলেক্ট করতে পারি। তাহলে ই এর মানটা তখন আমার কত হবে না P/4πε0, এটা কত হবে? r² হোল টু দি পাওয়ার 3/2। এলটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আসছে কত?
4πε0 আর কিউ। তাহলে এটিও গেল একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমাদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কতটা সেটা। তড়িৎ দ্বিমেরুর তলে অবস্থিত যে কোনো বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য কিভাবে নির্ণয় করব। ধরা যাক এটা একটা ডাইপোল, -q +q, এর দূরত্ব হচ্ছে l। এখান থেকে p একটা কোনো বিন্দু যার স্থানাঙ্ক রয়েছে r, থিটা, মানে এ এইখানের সঙ্গে থিটা কোণ করে অবস্থান করেছে আর এর এখান থেকে দূরত্বটা হচ্ছে r। তাহলে ওই বিন্দুতে আমার কতটা প্রাবল্য হবে সেটা আমরা নির্ণয় করতে চাইছি। এখন যদি আমরা প্রাবল্যের অভিমুখটা দেখি, প্রাবল্য সম্পর্কে আমরা বলেছি সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে কাজ করে। তাহলে এই দিক বরাবর পি কাজ করছে। পি এর যদি আমরা দুটো উপাংশে ভাঙি তাহলে এই দিক বরাবর একটা উপাংশ কাজ করবে, সেটা কত না পি কস থিটা। আর ঠিক একই বরাবর এই দিক বরাবর একটা কাজ করবে, সেটা হচ্ছে পি সাইন থিটা। এখন পি কস থিটা টার্মটা যদি আমরা দেখি তাহলে পি কস থিটা যে ডাইপোল মোমেন্টটা রয়েছে তার অক্ষের উপর পি বিন্দুটা অবস্থিত। আবার পি সাইন থিটা অংশটা যদি দেখি তার ক্ষেত্রে তার যে ডাইপোল মোমেন্টটা রয়েছে তার মধ্যবিন্দুতে অবস্থিত, মানে সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। মানে আগে যে দুটো জিনিস আমরা করেছিলাম, একটা অক্ষের উপর অবস্থিত হলে কত হয় আর একটা সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হলে কত হয়, তার মানগুলো আমরা এখানে একটু লিখে রেখেছি। কখন না যখন বলেই দেওয়া আছে যে এলটা হচ্ছে আর এর থেকে বেশ ছোট, সেই অবস্থাতে। এখন যদি আমরা এটা দেখি তাহলে এই বিন্দুতে এই কস থিটার জন্য এই দিক বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে E1, আর সাইন থিটার জন্য এই দিক বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে E2। তাহলে এদের লব্ধিটা কোন দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর, এটি হচ্ছে E। তাহলে আমরা এখানে যদি বলি যে পি কস থিটার জন্য তড়িৎ প্রাবল্য E1, E1টা কত হবে, তাহলে কস থিটা টার্মটার অক্ষের উপর অবস্থিত, অক্ষের উপর হলে আমাদের কি হয় 2p/4πε0 r কিউ। পি মানে কি ডাইপোল মোমেন্ট, তাহলে এখানে পি এর জায়গায় কত আছে পি কস থিটা আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2p cos থিটা বাই 4πε0 r কিউ, এটা এক নাম্বার। ঠিক তেমনি পি সাইন থিটা এর জন্য পি বিন্দুতে প্রাবল্য E2 হলে পি সাইন থিটার জন্য কোন অবস্থায় সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হচ্ছে, তাহলে সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হলে সূত্রটা কত p/4πε0 r কিউ। তাহলে পি এর জায়গায় এখানে কত পি সাইন থিটা, তাহলে পি সাইন থিটা বাই 4πε0 r কিউ, এটা হচ্ছে 2 নম্বর। এখন E1 আর E2 পরস্পর কি হয়েছে, পরস্পরের মধ্যে একে অপরের লম্বভাবে কাজ করেছে, তাহলে তাদের যে লব্ধি ইটা ধরেছে, তাহলে ইটা কত হবে আমাদের ই সমান √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। তাহলে E1 এর মান যদি আমরা বসাই ওইখান থেকে কোন অংশটা বেরিয়ে আসবে না p/4πε0 r কিউ টার্মটা বেরিয়ে আসবে, পড়ে থাকবে কত
4 cos স্কোয়ার থিটা প্লাস এটার জন্য পড়ে থাকবে কত সাইন স্কোয়ার থিটা, এইটুকু টার্ম। এখন এটাকে আমরা একটু যদি ঘুরিয়ে লিখি 4 পাই এপসাইলন 0 আর কিউ 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা এরকম আসবে পি বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে এটি হচ্ছে কি ডাইপোল মুভমেন্ট। যদি আমরা ভেক্টর টার্ম আকারে দিয়ে দিই তাহলে এটাকে ভেক্টর দিলে পি এর মাথায় কী করতে হবে ভেক্টর দিতে হবে। এখন যদি বলে এটা কি অভিমুখে কাজ করছে, তার মানে আমরা যদি ধরে নিই এর সঙ্গে এ ফাই অভিমুখে কাজ করছে, তাহলে তুমি যদি এটাকে একটা ত্রিভুজ সামান্তরিক সূত্র আকারে জুড়ে দাও, তাহলে সামান্তরিক সূত্র আকারে জুড়ে দিলে ওখান থেকে ট্যান ফাইয়ের মানটা আমার কত আসবে, দেখো ট্যান ফাই সমান কত আসবে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব মানে হচ্ছে এইটা, তাহলে E2 বাই E1, তাহলে এটা যেটা আসবে আমার E2 বাই E1। E2 মানটা যদি আমরা বসাই, E2 মানে হচ্ছে 4 সাইন থিটা বাই এত, তাহলে এটা বসানোর পরে যেটা থাকবে সাইন থিটা উপরে থাকবে E2 জন্য, আর যেহেতু E1টা নিচে তাহলে এটা 2 cos থিটা থাকবে, তাহলে এটাকে হাফ করে দিলে কত হবে হাফ ট্যান থিটা। তাহলে ট্যান ফাইয়ের যে মান সেটা এরকম এলো, তাহলে ফাই সমান কত হবে না আমরা বলতে পারি ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। এটা হচ্ছে কি অভিমুখ কোণ বরাবর কাজ করবে না E1 এর সঙ্গে ফাই কোণ করে যদি বেরোয় এটা। তাহলে ডাইপোল সম্পর্কে যা কিছু ছিল আমাদের কোন অবস্থানে কতটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে তার তড়িৎ প্রাবল্য কত, আমরা 3টে কেস দেখলাম এবং 3টে কেসেই 3 রকমের কিন্তু হয়, যদিও এইটা হচ্ছে ওই দুটোর থেকে এসছে। আজ এইটুকুই, পরে আবার পরের ক্লাস পরে।